হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে ডেসক্রিপটিভ ম্যাথ এবং রিজনিং ডাব্লিউপি এবং এসআইয়ের মেইনস পেপার অ্যাটেন্ড করতে হয়। আমি তোমাদের একটা স্যাম্পল পেপার করে দেখাবো, ঠিক আছে? যথারীতি আমি ডেসক্রিপটিভ ম্যাথ কীভাবে সলভ করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে বেস করে, ঠিক আছে? আজ ডেসক্রিপটিভ রিজনিং কীভাবে অ্যান্সার করতে হয় তার একটা স্যাম্পল পেপার আমি দেখাচ্ছি। এটা লেটেস্ট কেপিএসআইয়ের যে প্রিভিয়াস মেইনস পেপার হয়েছিল তার মেইনসের কোশ্চেন, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে, নিচে দেওয়া তথ্যগুলি ভালো করে পড়ুন, এবার উত্তর দিন। কী বলা আছে, 30 জন ছাত্র তীরন্দাজি, ক্রিকেট ও ফুটবলের মধ্যে অন্তত একটিতে অংশগ্রহণ করে। এবার অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো তোমাকে বসিয়ে তোমাকে কী বের করতে হবে, এই দুটো আনসার বের করতে হবে, ঠিক আছে? কীভাবে তোমরা এক্স্যাক্টলি পরীক্ষার খাতায় উত্তর করবে আমি সেটাই দেখিয়েছি। ফার্স্টে কী করবে, এর দাগ নাম্বার দেবে। যদি এটা এক দাগের কোশ্চেন থাকে ফার্স্টে দাগ নাম্বার দেবে, ঠিক আছে? দাগ নাম্বার দিয়ে এইবার তোমরা এই ভেন ডায়াগ্রাম আঁকা শুরু করবে। এরকম একটা স্টেটমেন্ট লিখবে এখানে যে ওপরের বা কোশ্চেনে প্রদত্ত বিবৃতিগুলি ভেন ডায়াগ্রামে বসিয়ে পাই, ঠিক আছে? প্রথমে এই বিবৃতিটা লিখে নেবে। লেখার পর এইবার এরকম ভেন ডায়াগ্রাম করবে, করে এবার কী করবে, ধরো এই অপশানে কী বলা আছে এই স্টেটমেন্টে, 3 জন ছাত্র শুধুমাত্র ফুটবল খেলে। তাহলে ফুটবল কই, এই যে ফুটবল, ঠিক আছে? 3 জন ছাত্র শুধুমাত্র ফুটবল খেলে, তাহলে কোন পোর্শনটা হবে, শুধুমাত্র 3 জন, এই শুধু ডটেড পোর্শনটা। তাহলে এখানে ডট দেবে, 3 দেবে, যেহেতু শুধুমাত্র 3 জন ছাত্র, দিয়ে এবার তীর দিয়ে এখানে এটা দিয়ে দেবে, যে এ স্টেটমেন্টটা তুমি নিলে সেটা যে ভেন ডায়াগ্রামে বসালে সেটা দিয়ে দেবে, ঠিক আছে? সিমিলারলি পরেরটা, 2 জন ছাত্র শুধুমাত্র ক্রিকেট খেলে, ঠিক আছে? সিমিলারলি ক্রিকেট শুধুমাত্র 2 জন মানে কি, এই যে আমি যেগুলো এই যে ব্যাকা যেগুলো দিয়েছি এখানে, তাহলে 2 লিখলে ফার্স্টে, তারপরে দাগ দিয়ে দেবে বি, মানে এটা হলো তুমি বি নম্বর স্টেটমেন্টটা এখানে বসিয়েছো, ঠিক আছে? সিমিলারলি সি, 2 জন ছাত্র শুধুমাত্র তীরন্দাজি ও ক্রিকেট খেলে কিন্তু ফুটবল খেলে না। তাহলে সি দেখো আমি ঠিকঠাক দিয়েছি কি না। তারপরে কী বলা আছে, 5 জন ছাত্র 3টিই খেলে, তাহলে 3টি মানে কি কমন যে পজিশনটা, এই যে ডি আমি দিয়েছি। ইতে কী বলা আছে, 6 জন ছাত্র শুধুমাত্র তীরন্দাজি খেলে, 6 জন ছাত্র শুধুমাত্র তীরন্দাজি। এফে কী বলা আছে, 15 জন ছাত্র তীরন্দাজির সঙ্গে যুক্ত, মানে আলটিমেটলি তীরন্দাজি কতজন খেলে, টোটাল 15 জন, সেটা আমি এফ পয়েন্ট এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? এইবার আমি কী করব, আস্তে আস্তে ধাপে ধাপে উত্তরে যাব। ফার্স্ট কোশ্চেনটা কী বলা ছিল, কতজন ছাত্র ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু তীর ছোড়ে না, ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু তীর ছোড়ে না, বোঝা গেল? ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু তীর ছোড়ে না। তাহলে 1 নম্বরে আসা যাক, ফুটবল এবং ক্রিকেট খেলে, ফুটবলও খেলে ক্রিকেটও খেলে কিন্তু তীর ছোড়ে না। এই দেখো আমি যে অংশটুকু মার্ক করেছি নিশ্চয়ই এইটুকুই হবে, তাই তো? ক্রিকেট তো তীরন্দাজ তো খেলে না, তীর তো ছোড়ে না, তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত, 30, তাই তো? তার থেকে আমি বাদ দেবো কোনটা, 30 থেকে আমি বাদ দেবো কোনটা, তীরন্দাজি টোটাল বাদ দেবো, তীরন্দাজির এই যে 15 আছে, 15 টোটাল বাদ দেবো, আর কোনটা বাদ দেবো, ফুটবলের এই 3 বাদ দেবো, আর হলো ক্রিকেটের এই 2 বাদ দেবো, মানে এ বি এই দুটো বাদ দেবো আর 15 বাদ দেবো। দেখো তাই করেছি। 30-30-এর থেকে কত বাদ দিয়েছি, তীরন্দাজির 15, আর 3 কোনটা ছিল, এই পোর্শনটা 3 ছিল, এটা 3, আর 2 কোনটা ছিল, এটা 2 ছিল, তাহলে এটা বাদ দিলে আমি পেয়ে গেলাম কতজন, 10 জন, বোঝা গেল? তাহলে কি যেমনভাবে দেখাচ্ছি এখানে ঠিক তেমনভাবে উত্তর করতে হবে। ফার্স্টে ভেন ডায়াগ্রামে ওইগুলো পুট করতে হবে, তারপরে 1 নম্বর দাগ দিয়ে প্রথম উত্তর দেখাতে হবে, তারপরে উত্তরে কোন পোর্শনটা তুমি ছবিতেও দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? এই 10 জন সেটা ছবিতে কোন জায়গাটা বোঝাচ্ছে, ভেন ডায়াগ্রামে কোন জায়গাটা বোঝাচ্ছে সেটাও দেখিয়ে দিতে হবে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ক্রিকেট খেলা ছাত্রের সংখ্যা কত? ক্রিকেট খেলা ছাত্র মানে কি, টোটাল ক্রিকেট যতটা ততটাই বের করতে হবে, ঠিক আছে? তাহলে এবারে এখানে আগের ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবা। এইগুলো তো আমি সবই জানি, এটা 5, এটা 2, এটা 2, এটা সবই তো জানি, আর এটা তো একটু আগে বের করলাম 10, এই ফাঁকা জায়গাটা, তাই না? তাহলে এবার সব কটা যোগ করে দিলে হয়ে যাবে। দেখো যোগ করে দিয়েছি আমি, 10 + 5 + 2 + 2, তাহলে কতজন, 19 জন খেলে ক্রিকেট। সিমিলারলি ছবিতে কী করতে হবে, ভেন ডায়াগ্রাম ছবিতে তোমাকে দেখিয়ে দিতে হবে যে উত্তরের যে কোশ্চেনটা চেয়েছে, ঠিক আছে, ভেন ডায়াগ্রামেও তার উত্তর দেখিয়ে দিতে হবে, প্লাস সংখ্যাও তার উত্তরটা দেখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কসটা পাবে। এখানে তোমার 1 মার্কসও কাটতে পারবে না। আর যদি মনে করো দাদা এতটা দেখাতে হবে, যদি এটা না দেখায় কী হবে, শুধু এই পর্যন্ত করে দিলেই তো হয়ে যেত, কিন্তু যেহেতু তুমি খাতা আর তোমার হাতে ফিরে পাবে না, তুমি তো বুঝতে পারবে না কোথায় নাম্বার কাটলো, ঠিক আছে? সবকটা যদি এরকম ছবি না দেখানোর জন্য হাফ করে কেটে নেয়, দেখবে আলটিমেটলি 5-7 নম্বর ওখানেই কমে গেছে। সুতরাং তুমি কম্পিটিশানে কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে? সুতরাং তোমাকে হাতের স্পিডও বাড়াতে হবে যখন মেন্স পেপার অ্যাটেন্ড করবে,
হাতের স্পিডও কিন্তু বাড়াতে হবে, যাতে মানে একটা একটা দেখছো কত লিখতে হচ্ছে, ছবি আঁকতে হচ্ছে, ঠিক আছে। নম্বর পাবে কত, এই দুটোর জন্য মাত্র 4 নম্বর পাবে, ঠিক আছে। আস্তে আস্তে আমি প্র্যাকটিস করাবো, প্রিলিটা হয়ে যাক ডাব্লিউপি এসআইয়ের, তারপরে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করাবো, তখন তোমাদের অনেক অভ্যাস হয়ে যাবে। নেক্সট, তাহলে এই কোশ্চেনটা কী করবে, এখানে দেখো ভেন ডায়াগ্রাম দেওয়াই আছে, ঠিক আছে। তার মানে আর ভেন ডায়াগ্রাম আঁকা লাগবে না, শুধু দেখবে। তবে তোমরা একবার ফার্স্টে এঁকে নেবে খাতায়, এইটা ফার্স্টে যখন অ্যাটেন্ড করবে খাতায় আগে এঁকে নেবে, ঠিক আছে। ফার্স্টে এটা এঁকে নিলে, এঁকে নিয়ে এইবার দাগ নম্বর দিয়ে উত্তর করবে। লেখা আছে কি, অবিবাহিত লোক যারা ছোট পরিবারে থাকে কিন্তু কলেজের অধ্যাপক নয়। অবিবাহিত লোক ছোট পরিবারে থাকে, কলেজের অধ্যাপক নয়, তাহলে কোন পোর্শনটা হবে? এই নিশ্চয়ই এই ডটেড দিয়ে যেটা আমি দেখাচ্ছি, এস হবে, এস, তাই তো। তাহলে উত্তর কী লিখবে, অবিবাহিত লোক যারা ছোট পরিবারে থাকে কিন্তু কলেজের অধ্যাপক নয়, তাদের যে বর্ণ দ্বারা প্রকাশ করা হয়েছে সেটি হলো বলে লিখবে এস, ঠিক আছে। তারপর কমা দেবে, দিয়ে লিখবে চিত্রে বা ভেন ডায়াগ্রামে যাকে, একটা বক্স দেবে, ডট ডট দেবে, ঠিক আছে। দেখবে লিখবে এই দ্বারা দেখানো হলো, ঠিক আছে, বোঝা গেল। ফার্স্ট উত্তর লিখবে, লিখবে চিত্রে যাকে, এই ডট ডট এরম দেবে বক্সের মধ্যে, দিয়ে এই দ্বারা দেখানো হলো। সিমিলারলি পরে দুটো করে ফেলবে। 2 নম্বরটা কী আছে, যারা ছোট পরিবারে থাকে কিন্তু অবিবাহিত নয় এবং কলেজের অধ্যাপক নয়। ছোট পরিবারে থাকে, অবিবাহিত নয়, কলেজের অধ্যাপকও নয়, তাহলে কোনটা হবে? নিশ্চয়ই টি হবে, তাই না। তাহলে এখানে ধরো একটা মার্ক দিলে, প্লাস প্লাস দিলে, তাহলে লিখবে যারা ছোট পরিবারে থাকে কিন্তু অবিবাহিত নয় এবং কলেজের অধ্যাপক নয়, তাদের যে বর্ণ দ্বারা প্রকাশ করা হয়েছে সেটি হলো বলে এরকম টি দেবে। তারপরে লিখবে যে চিত্রে যাকে, এরকম বক্স দেবে, দিয়ে এরকম প্লাস প্লাস সাইন দিয়ে দেবে, দিয়ে এই দ্বারা দেখানো হলো, ঠিক আছে। পরেরটা কী আছে, কলেজের অধ্যাপক যারা অবিবাহিত, পরেরটা কী আছে, কলেজের অধ্যাপক যারা অবিবাহিত ও ছোট পরিবারে থাকে তাদের যে বর্ণ দ্বারা নির্দেশ করা হয়েছে। তার মানে তিনটেই যেখানে কমন, সেটা কী হবে? কিউ হবে। তাহলে ওই একদম সেমভাবে উত্তর লিখবে, এক লাইনে লিখবে যে যাকে নির্দেশ করা হয়েছে সেটি হলো কিউ। এবার কিউ এর ওখানে কোনো একটা সাইন দিয়ে দেবে ভিতরে, দিয়ে দেখবে যাকে চিত্রে এই দ্বারা দেখানো হলো। বোঝা গেল? বোঝা গেল? এখানে খুব একটা কঠিন কিছু ছিল না, সিম্পল জিনিস ছিল। পরেরটা করা যাক। পরেরটা কী আছে, ডিরেকশনের একটা অঙ্ক আছে। প্রথমে কী বলা আছে, লাইন বাই লাইন ফার্স্টে লিখবে, ঠিক আছে, একটা করে লাইন লিখবে আর তার ডিরেকশানটা দেখাবে, ঠিক আছে। প্রথমে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণটা একটা দেখিয়ে নেবে কোনটা কোন দিক তুমি হিসাবে বিবেচনা করছো। প্রথমে কী বলা আছে, এ বিন্দুটি বি এর পূর্ব দিকে 14 মিটার দূরে আছে। তাহলে দেখো আমি বসিয়ে দিয়েছি এ বিন্দুটি বি থেকে 14 মিটার দূরে, বোঝা গেল, এখানে বসিয়ে দিয়েছি। তারপরে পরের লাইনটা লিখবে, যে স্টেটমেন্টটা আছে, কী বলা আছে, সি বিন্দুটি এর দক্ষিণ দিকে 6 মিটার দূরে আছে। তাহলে আগের স্টেটমেন্টটা ওই পর্যন্ত তো ছিল, তারপরে এটা বসিয়ে দিলাম। সিমিলারলি তারপরে যে স্টেটমেন্ট আছে সেটা লিখে দিলাম। তারপরে স্টেটমেন্টটা আমি আর লিখিনি, এখানে স্টেটমেন্টটা তোমরা লিখবে, আমি ধরছিল না বলে আর লিখিনি, ঠিক আছে। দিয়ে সেটা বসিয়ে দিলাম। কি বলা আছে, যে সি বিন্দুটি পি ও এইচের মধ্যবিন্দু, যেখানে পি সি এইচ সমরেখ। সমরেখ মানে কি, একই রেখায় আছে, ঠিক আছে। আর সি বিন্দুটি যদি পি ও এইচের মধ্যবিন্দু হয় তাহলে এটাও 4, এদিকে পিসিও 4 হবে, সিএইচও 4 হবে, ঠিক আছে। আচ্ছা, পরের স্টেটমেন্ট কী বলা আছে, ও বিন্দুটি এইচ বিন্দুটি দক্ষিণ দিকে 6 মিটার দূরে আছে। তাহলে ওকে বসিয়ে দিলাম এইচের 6 মিটার দূরে। এই আমার কমপ্লিট যে ডিরেকশন পরপর দেওয়া আছে সেটা আঁকা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমার কোশ্চেনে যেতে হবে। চলো যাই কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন কী বলা আছে, রাম এইচ বিন্দু থেকে 10 মিটার উত্তরে গেল, তারপর সে বাঁদিকে ঘুরে 4 মিটার গেল। এখন সে সি বিন্দু থেকে কত দূরত্বে আছে? এইচ বিন্দু থেকে 10 মিটার উত্তরে। তাহলে দেখো আমি এইচ থেকে ডটেড লাইন দিয়ে ওপরের দিকে 10 মিটার গেছি, ঠিক আছে, গিয়ে বাঁ দিকে আবার 4 মিটার গেছি, ঠিক আছে। এখন কি বলেছে, সি বিন্দু থেকে তার দূরত্ব কত? তাহলে সি থেকে তার দূরত্ব মানে কি, ওই যে হাইট যেটা আমি 10 মিটার উপরে গেছি সেটাই ওর দূরত্ব হবে। কেন? কারণ সি এ আর ওই যে বিন্দুতে আমি গিয়ে ফাইনালি পৌঁছালাম, ওটা তিনটে একই লাইনে আছে, তাই না। সেটাই আমি এখানে দেখিয়েছি ডটেড লাইন দিয়ে, দেখিয়ে আমি হলো দেখো কী লিখেছি, এখানে সি বিন্দু থেকে 10 মিটার দূরে আছে, অ্যান্সার লিখে দিয়েছি, ঠিক আছে। চিত্রে ডটেড লাইন দিয়ে দেখানো হলো। তারপরে কী লিখে দিচ্ছি, উত্তর বি, বি এর 10। বোঝা গেল? তোমাদেরও কিন্তু এইভাবে দেখাতে হবে, ছবি এঁকে এঁকে প্রতিটা আলাদা আলাদা, ঠিক আছে, দেখিয়ে এরকম লিখে লিখে উত্তর করতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস দেবে না। নেক্সট কোশ্চেন কী বলা আছে, যদি এ বিন্দুটি এল বিন্দুর উত্তর দিকে 2 মিটার দূরে থাকে, তাহলে এ বিন্দুটি এল বিন্দুর উত্তর দিকে 2 মিটার দূরে মানে কি, এল বিন্দুটা এর থেকে নিচের দিকে মানে দক্ষিণ দিকে 2 মিটার নিচে আছে, তাহলে সেটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে।
এবং আর বিন্দুটি ও এর পশ্চিম দিকে 4 মিটার দূরে থাকে। তাহলে আর বিন্দুটি ও এর পশ্চিম দিকে মানে কত? এই দিকে, ঠিক আছে, এইদিকে, তাই না? এদিকে 4 মিটার দূরে দেখিয়ে দিয়েছি। এখন দেখো এ সি আর আর, এ সি আর আর এক লাইনে হয়ে যাচ্ছে না, একটা সমরেখা হয়ে যাচ্ছে না? তাহলে এল সি আর এরা একটা লাইন বরাবর হয়ে যাচ্ছে। এখন যেহেতু এ এল দুই একক বা 2 মিটার, ঠিক আছে, আবার এসি কত? এসি তো 6, তাহলে সিএল কত হবে? 6 - 2 4 হবে, ঠিক আছে। সি আর ইকুয়ালস টু কী হবে? ও এইচের সঙ্গে সমান হবে, সি আর এই হাইটটা ও এইচের সঙ্গে সমান হবে, মানে 6। তাহলে এই 6 আর ওখানে 4, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? এল আর যে ডিস্টেন্স সেটা হয়ে যাচ্ছে 10 মিটার। এমনি কঠিন তো কিছু না, তোমরা এমনি পারবে, শুধু কী করে তোমাদেরকে ডেসক্রিপটিভ পরীক্ষায় লিখতে হবে বর্ণনা করে, সেইটা তোমাদের একটু দেখানো হচ্ছে, ঠিক আছে। নিজেরা এমনি করতে পারবে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেনটা কী বলেছে? বি বিন্দু এইচ বিন্দুর সাপেক্ষে কোন দিকে অবস্থিত? এখানে তো আর কিছু করতেই হবে না, নর্মালি ফাইনাল ছবিটা এঁকে নিলে। তাহলে বি বিন্দুর এইচ বিন্দুর সাপেক্ষে কোন দিকে আছে? এইচ বিন্দু এখানে, তাহলে এটা যদি উত্তর দিক, এটা পশ্চিম দিক, তাহলে উত্তর পশ্চিম দিকে আছে। তাহলে লিখে দেবে উত্তর পশ্চিম দিকে অবস্থিত, উত্তর সি, সিতে উত্তর পশ্চিম আছে, ঠিক আছে। আশা করছি বোঝা গেল কীভাবে উত্তর করতে হবে। নেক্সট, এইবার এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কী করে করতে হবে? একটা করে স্টেটমেন্ট পড়তে হবে আর পুট করতে হবে, ঠিক আছে। আর যেখানে গিয়ে দেখা যাবে যে 2-3টে কেস হচ্ছে, সেখানে 2-3টে কেস করে দেখাতে হবে, বুঝে গেল? আচ্ছা, আমি কীভাবে করেছি আমি তোমাদের দেখাই। কি বলা আছে? ফার্স্টে 2টো লাইন আছে, মোট 12 জন, এদিকে 6 জন, ওদিকে 6 জন মুখোমুখি বসে আছে, ঠিক আছে। এ থেকে এফ পর্যন্ত ABCDF ওরা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, আর MNOPQ ওরা উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। এইবার তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো ফার্স্টে আমি ডিরেকশান দেখিয়ে দিলাম, উত্তর পশ্চিম পূর্ব আর দক্ষিণ কোন ডিরেকশান আমি ইউজ করেছি, ঠিক আছে। এবার একটা করে স্টেটমেন্ট লিখবো, আর তার করসপন্ডিং বা তার সাপেক্ষে কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা আমি বসাবো। ফার্স্টে কী বলা আছে? এ ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে। তাহলে এ ই এর বাঁ দিকে, এরা তো দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তাহলে এ ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে কীভাবে থাকতে পারে? একটা এই কেস পসিবল, একটা এই কেস পসিবল, একটা এই কেস পসিবল, তাই না? দেখো তোমরা, তাহলে 3টে কেস দেখালাম। এখন পরের স্টেটমেন্টে কী বলা আছে? ও এর বাঁ দিকে দ্বিতীয় ব্যক্তি এর মুখ করে বসে আছে। তাহলে ও এর বাঁ দিকে দ্বিতীয় ব্যক্তি যদি এর মুখোমুখি বসে থাকে, তাহলে প্রথম কেসে যদি আমি বসাই ও, তাহলে এখানে ও বসবে, আর তার বাঁ দিকে 1 2, তাহলে এর অপোজিটে কে বসে আছে? ওর বাঁ দিকে যে দ্বিতীয় পজিশনে আছে। তাহলে সেই কন্ডিশনটাকে আমি এই ছবিটা আর এই ছবিটা বসাতে পারবো? কারণ এখানে তো ও তো এইদিকে সরে এসছে, ডান দিকে সরে এসছে, সুতরাং এখানে ওটা বসানো যাবে না। তাই শুধু এবার একটা কেসই রাখলাম, আর এখানে লিখে দিলাম যে এই শর্তের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে কেস 2 ও কেস 3 হতে পারে না। বোঝা গেল? তাহলে প্রথম যে স্টেটমেন্ট আছে তার উপরে 3টে কেস দেখালাম, তারপর 2টো কেস ক্যান্সেল করে দিলাম। বোঝা গেল? এখন কি বলা আছে? ও এবং কিউ এর মাঝখানে 2জন বসে আছে, বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এবার কি বলা আছে? সি এবং ডি পাশাপাশি বসে আছে। এবার পরপর 2টো স্টেটমেন্ট একসাথে নিলাম, এরকম নেওয়া যাবে, অসুবিধা নেই। কেননা তুমি যদি শুধু যদি বলা থাকে সি ও ডি পাশাপাশি বসে আছে, তুমি কত জায়গায় বসাবে? সেখানে আরও কেস বেড়ে যাবে। 2টো স্টেটমেন্ট একসাথে নিয়ে করা যাবে, অসুবিধা নেই। সি এবং ডি পাশাপাশি বসে আছে, কেউই সারির প্রান্তে বসে নেই। বোঝা গেল? প্রান্তে বসে নেই মানে কি? ভেতরের দিকে বসে আছে। তাহলে এখানেও 2টো কেস হবে। দেখো, আমি একবার ডিসি লিখেছি, একবার সিডি লিখেছি, ঠিক আছে। এরকম 2টো কেস এখানে বানিয়ে নেবো। পরের স্টেটমেন্টটা কী দেওয়া আছে? বি এবং সি এর মাঝখানে ঠিক একজন বসে আছে, ঠিক আছে। তাহলে দেখো, কেস 1-এ তুমি বি ও সি এর মাঝখানে একজনকে বসাতে পারবে, যেহেতু এখানে একটা জায়গা ফাঁকা আছে। তুমি এখানে বসাতে পারবে বি ও সি এর মাঝখানে একজনকে, কারণ সি এর একজন পরে কোনো জায়গা ফাঁকা নেই। তাহলে কেস 2 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সিমিলারলি কেস 1টা নেবো, কেস 2টা ক্যান্সেল করে দেবো। তারপর কী বলা আছে? এম এর পাশের ব্যক্তি ডি এর মুখোমুখি বসে আছে, তাহলে এখানে এম বসাবো। এম এর পাশের ব্যক্তি ডি এর মুখোমুখি আছে, এই যে মুখোমুখি আছে, ঠিক আছে। তারপর কি আছে? কিউ পি এর ঠিক পাশে নেই। তাহলে কিউ পি এর ঠিক পাশে নেই মানে কি? এই 2টো জায়গা খালি থাকবে, তাহলে নিশ্চয়ই পি এখানে বসবে, সেটা বসিয়ে দিলাম। এখন কি বলা আছে? আর এর মুখোমুখি বসে নেই। তাহলে আর যদি এর মুখোমুখি না বসে, তাহলে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে বসিয়ে দিলাম, এম আর কিউ এর মাঝখানে আরকে বসিয়ে দিলাম। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে চূড়ান্ত বসার ব্যবস্থাটি হলো এই। এখানে এফ বাকি ছিল, এফ বসিয়ে দিলাম, আর এখানে যেটা বাকি ছিল এন বাকি ছিল, এন বসিয়ে দিলাম, ঠিক আছে।
এবার তুমি হয়তো ভাববে দাদা আমার কি এতটা প্রতি ধাপে ধাপে করে দেখাতে হবে, ডাইরেক্ট এটা আমি করে উত্তর করে দিলে হবে না? ডাইরেক্ট উত্তর করে দিলে ওই সেম একই কথা বলবো। তুমি তো বুঝতে পারবে না যে কোথায় নাম্বার কেটে নেবে, হয়তো নাম্বার কেটে নেবে। কেননা পরীক্ষার ফার্স্টে ইনস্ট্রাকশন কী দেওয়া থাকে, অঙ্ক এবং রিজনিংয়ে কোনো স্টেপ জাম্প করা যাবে না, করলে সেখানে নাম্বার ডিডাকশন হবে। এইবার 1 নম্বর 2 নম্বর দিয়ে উত্তর করবে। এবার তো উত্তর করার কোনো ব্যাপারই না, যেটা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এইবার আর বারবার কিন্তু ফাইনাল অ্যারেঞ্জমেন্ট আঁকা লাগবে না, ঠিক আছে? যেটা আঁকা আছে এটা আঁকা থাকবে, এইটা চূড়ান্ত অ্যারেঞ্জমেন্ট এরকম আঁকা থাকবে। এবার 1 নম্বর দিয়ে উত্তর করতে হবে যে ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসে আছে। ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে আছে? বি আছে। তাহলে এইভাবে উত্তর করবে। 1 নম্বর দাগ দেবে যে ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে বি, অপশান সি গোল করে বি লিখে দেবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন কী করবে, ও এর বাঁ দিকে চতুর্থ স্থানে কে বসে আছে। ও এর বাঁ দিকে চতুর্থ স্থানে 1 2 3 4 আর, তাহলে এইভাবে লিখবে যে ও এর বাঁ দিকে চতুর্থ স্থানে বসে আছে আর, অপশান এ, ঠিক আছে? সিমিলারলি যদি বলে সি এর মুখোমুখি কে বসে আছে, দাগ নম্বর দিয়ে উত্তর করে দেবে সি এর মুখোমুখি কে বসে আছে, কিউ, ঠিক আছে? ওখানে দিয়ে দেবে অপশান নাম্বার সি, ব্র্যাকেটে দিয়ে দেবে। তারপরে দক্ষিণ দিকে মুখ করে বসে থাকা শাড়ির 2 প্রান্তে কারা আছে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে বসে থাকা শাড়ির 2 প্রান্তে কারা আছে, ই আর এফ, ঠিক আছে? তাহলে ওখানে অপশান সি হবে। পি এর মুখোমুখি কে বসে আছে, পি এর মুখোমুখি বসে আছে কি, বি, তাহলে এটা হবে অপশান বি হবে অপশান। এ ও ডি এর ঠিক মাঝখানে কে বসে আছে, এ ও ডি এর ঠিক মাঝখানে সি বসে আছে। তাহলে সি কত নম্বর অপশানে আছে, ডি নম্বর অপশানে আছে, ঠিক আছে? তারপর এগুলো এক লাইনে উত্তর করে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তীতে আরও টপিক ওয়াইজ বিস্তারিত ক্লাস, আমি ডেসক্রিপটিভ ক্লাস করাবো, ঠিক আছে? এখানে আরও কিছু কিছু আসে, সেগুলো আমি করাবো। যাই হোক, সঙ্গে থেকো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।